সন্ধ্যার পর বৈশাখের মেলা জমজমাট হয়ে উঠেছে। গ্রামের জোয়ান বুড়ো সকলেই এসে সামিল হয়েছে সেখানে। মিল্টনের সাথে কিছুক্ষণ নাগরদোলায় চড়ে মুরগি খেতে খেতে আরও ভিতরে চলে এলো নাজির। অদূরে দেখানো হচ্ছে সাপের খেলা। সেখানেই লেগে আছে মানুষের ভিড়। কেউ বা সারাতে এসেছে বিভিন্ন অসুখ, যদিও নাজির এসবে একদম বিশ্বাস করে না। আর সেই অবিশ্বাসের জেরেই বহুবার সাপুড়েদের সঙ্গে তার ঝগড়া হয়েছে, সাথে মাথা পেতে নিয়েছে অভিশাপের পাহাড়। সেদিকেই এগিয়ে গিয়ে ভিড় টেলে উকি দিল সে। ঝুলার ভেতর থেকে বিশাল এক সাপ বের করে খেলা দেখাচ্ছে সাপুড়ে। বাকিরা উৎসুক দৃষ্টিতে তা দেখছে আর হাততালি দিচ্ছে। হঠাৎ সুজনকে নজরে পড়তেই চোখ মুখ কুঁচকে নিল সে। ললাটের ভাঁজে জমল বিরক্তি। সুজনের গম্ভীর দৃষ্টিও তার পানে স্থির। পাশে দাঁড়িয়ে আছে মাসুদ আর তালের। এতে যেন আরও চটে গেল নাজিরের মস্তিষ্ক। মিল্টনের কাঁধে হাত রেখেই ঠোঁটের কোণে কৌতুকপূর্ণ হাসি ঝুলিয়ে উঁচু কণ্ঠে বিদ্বেষ প্রকাশ করে বলল, এসব মোটা দড়ির মতো লম্বা সাপের খেলা দেখে লাভ নাই। আমাকে গ্রামেই 4 হাত পা বিশিষ্ট যে সাপ রয়েছে, একেবারে পুরা বংশ একলগে গাইরা বইছে। হ্যাগো বিষ এর থেকেও বিষাক্ত। মনোযোগ বিঘ্ন ঘটল মিল্টনের। কিছু বুঝতে না পেরে অবাক নয়নে মাথা তুলে তাকালো তার চেয়েও কয়েক ইঞ্চি লম্বা নাজিরের মুখ পানে। নাজির তার কৌতূহলী দৃষ্টি দেখে ইশারায় সুজনকে দেখালো, যা দৃষ্টি এড়ালো না সুজনেরও। রাগে ফুঁসে উঠল সে, তবে কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বেই ভিড় থেকে হারিয়ে গেল ছেলে দুটো। মাসুদ চোয়াল শক্ত করে বলল, দেখলা ভাই, হারামজাদা আমগো সাপ কয়া গেল। সুজন দীর্ঘ শ্বাস ফেলে পুত্র সিফাতের হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, কুত্তার লেজ যেমন সোজা হয় না, তেমনি শাহ বংশের পুরুষ মাইনসগত চরিত্র আর খোঁচা মারার স্বভাবও কখনো ঠিক হইব না। ভাইয়ের উপস্থিতিতে রাগটা মনেই পুষে রাখল মাসুদ। সুজাতা কোত্থেকে যেন ছুটে এলো তাদের দিকে। বাপ চাচার কাছে আবদার করলো, ফুফু টাকা দিতে বলছে বাবা, বায়োস্কোপ দেখব। তার হাতের ইশারার সামনেই তাকালো দুই ভাই। অদূরে অল্প বয়সী ছেলেমেয়েরা ভিড় জমিয়েছে বায়োস্কোপের সামনে। ভালো করে নজর ঘোরাতেই দৃষ্টিগোচর হলো ছোট বোন দুটো। সেদিকেই এগিয়ে গেল তিনজন। গত রাতেই মামাতো ভাইয়ের সঙ্গে নানা বাড়ি থেকে ফিরেছে সবার ছোটজন। কয়েকদিন এখানেই থাকবে। তাদের জন্যই তো সব কাজ ফেলে ভাইয়েরা এসেছে মেলায় ঘুরতে। রাত্রির দ্বিতীয় প্রহর। মেলা থেকে বেরিয়ে ভাতের হোটেলের পেট পুড়ে খেয়ে রাস্তা থেকে ধানের জমিতে নেমে পড়ল নাজির। হাতের ব্যাগটা মিল্টনের হাতে গুছিয়ে দিয়ে পরনের প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করতে করতে বলল, এই ব্যাগটা আমার আব্বার ঘরের বিছানায় রাখা সোজা বাড়ির পথ ধরবি। আমনে কই যাইবেন? বহুদিন সামাদ মিয়ার ট্রলারে কইরা মাছ ধরতে যায় না, আজ একটু ঘুরে আসি। আমিও আসি। না, বাড়ি যা, ভোরে ধান সিদ্ধ করতে হইব। মিল্টনের মুখখানায় মলিনতা ভর করল। মুখ ভার করে মেনে নিল আদেশ। নাজির তা দেখল। গম্ভীর মুখে বলল, ধানের কাম শেষ হোক, বর্ষাটা আইতে দে, তারপর দুইজনে মিল্লা সারা রাত খালে বিলে শুধু মাছ ধরমো। এখন বাড়ি যা। নাজিরের সামনে মিল্টনের রাগ হওয়াটাই মিঠাইয়ের মতো। হুট করে ফুলে পেঁপে উঠলেও অল্পতেই গলে যায়। এবারও গলে গেল। হাস্যোজ্জ্বল মুখে বিদায় জানিয়ে বাঁধানো সড়ক ধরেই হাঁটা ধরল বাড়ির পথে। তবে আজ নাজির বাড়ি ফিরবে বলে মনে হয় না। সুবহান আলী শাহর সঙ্গে মিল্টনের ভীষণ ভাব। নাজির বাড়িতে না থাকলে মাঝে মধ্যে রাতটা ওখানেই সে কাটায়। রাতভর গল্প করে। চারিদিকে গুটে গুটে অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ। শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক। 8টা সাড়ে 8টা মানে গ্রামে গভীর রাত। শুনশান ঘাটে দাঁড়িয়ে আছে সামাদ মিয়ার ট্রলার। বাঁশের ডগার জ্বলন্ত হারিকেনের আলোয় জাল নিয়ে জেলেদের ট্রলারে ওঠা দৃশ্য সুস্পষ্ট। প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে ট্রলার ছাড়ার অভিমুখে হন্তদন্ত হয়ে উঠে পড়ল নাজির। গিয়ে বসলো খোলা আকাশের নিচে, হাতলের পাশে ঘেঁষে পেতে রাখা ছোট্ট চৌকিতে। হঠাৎ তাকে দেখে সামাদ মিয়ার চক্ষু চড়ক গাছ। সাথে বেশ অবাকই হলেন বোধহয়। পানির পিক পানিতে ফেলে বললেন, আরে নাজির সাজে, ভুল দেখতেছি না তো? নাজির 2 আঙুলের সাহায্যে ঘাড় চুলকায়। কপালে এসে বিরক্ত করা চুলগুলোকে ঠেলে দেয় পেছনে। হেসে বলেন, চোখে ছানি পড়ছে, ভুলই দেখতেছেন ভাই। তা আজ কি মনে কইরা আজ এই পথে? এমনি আইলাম, ভাল লাগে না। কেমনে ভাল লাগবো, বিয়ার বয়স হয়েছে যে, বিয়া কর, ঘরে সুন্দর একটা বউ তুল। মাইয়া পামু কই, খুঁজা দেন। নাজির চাল লাগিয়া মাইয়া মানুষ অভাব পড়ল রে। কবে যাবি শুধু কইস, এমন সুন্দর সুন্দর মাইয়া দেখামু না। নাজির প্রত্যুত্তরে হাসল শুধু। ভেতর থেকে বেরিয়ে এলো সামাদ মিয়ার ছেলের হৃদয়। হাতে তার চুরুট আর হুক্কা। চুরুটটা ধরিয়ে বাবার হাতে দিল। বসে পড়ল মেঝেতে।
হুক্কার তামাক ভরতে ভরতে বলল, দিবা নাকি এক টান নাজির চাচা? সামাদ মিয়া ধমকালেন ছেলেকে। ইলিয়াস কই, তোরে কইছি না তামাকের থেকে দূরে থাকবি? নাজির শুয়ে পড়ল লম্বা হয়ে, দৃষ্টি তারা জলমল করা আকাশের দিকে নিবন্ধ করে বলল, পোলা বড় হয়েছে ভাই, সুযোগ পাইলে তামাকে টানও মারে, দূর থাকবো কেমনে? সামাদ মিয়া সে কথায় বিশেষ গুরুত্ব দিলেন না। পুত্রকে চোখ রাঙিয়ে ফের পুরনো প্রসঙ্গ টেনে এনে বললেন, কিরে মাইয়া দেখমু? নাজির উঠে বসল, হৃদয়ের হাত থেকে হুক্কাটা টেনে নিয়ে নিজেই বানানো শুরু করলো। সে আবার এসব খুব ভালোই বানাতে পারে, ছোট চাচা থেকে শিখেছিলেন। অনুৎসুক কণ্ঠে বলল, এখনই না? কি কস, এটাই তো বিয়ের উপযুক্ত সময়। আমি তো সেই 19 বছর বয়সে বিয়ে করে ফেলাইছিলাম। এখন আমার বয়স 40 আর আমার হৃদয়ের বয়স 19। ওরেও ভাবতাছি এই বছরই বিয়া করাইয়া দিমু। সামনের বছর থেকে তোর বাবির আরাম। বিয়া যত তাড়াতাড়ি করা যায় ততই শান্তি। আমনের আর কি, বাপের হোটেলে খাইয়া আকাম কইরা বেড়াইছেন, বিয়ার পর হাল ধরছেন বাপের দাঁড় করেন না ব্যবসায়। পোলায়ও তাই করব, কিন্তু আমার কি আর সেই কপাল আছে? তোর লাগে আমার খারাপই লাগে। তোর দম আছে? তোর জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে হাল ছাইড়া দিত। নীরব রইল নাজির। বানানো শেষ হতেই বড় একটা টান দিয়ে চোখ বুঝল। ভদ্রলোক ফের বললেন, তার রোজগার তো ভালোই তোর। বালা হইলে কি হইব, এখনও মাটির ঘরে থাকি। যা চাচা গো ইটের পাকা দালানের সামনে মুরগির খোপের মতো দেখায়, পরে বউ যদি আফসোস হয়। এটা কোনো কথা? টেহা লাগলে আমারে কইবি, আমি আছি না? কত যা আছেন তা জানা আছে, কড়া সৌদে টাকা লাগান। কোনো প্রয়োজন নাই, নিজের পয়সায় ঘর কর্ম। হাসলেন সামাদ মিয়া, চুরুটের শেষ টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিলেন বাতাসে। ওপাশ থেকে ভেসে এলো জেলেদের হৈ হৈ কলরব। আওয়াজ হলো নদীর অবাধ্য পানির ঢেউয়ের। গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, মাছ উঠছে রে জাকির? হ ভাইজান উঠছে। কি মাছ? 5 মেশালি ছোট ছোট মাছই বেশি, সাথে 1 হাত সমান 3টা শৈল মাছও আছে। সামাদ মিয়ার চোখে মুখে তীব্র অসন্তোষ প্রকাশ পেল। পুত্রকে আরেকটি চুরুট ধরানোর নির্দেশ দিয়ে নাজির উদ্দেশ্যে বললেন, বুঝলি নাজির, বর্ষা ছাড়া মাছ ব্যবসায় লাভ নাই। তাইলে ট্রলার নিয়ে বাইর হন কেন? ব্যবসা বাণিজ্যের তো অভাব নাই। প্রসঙ্গ বদলে ফেললেন তিনি। প্রশ্ন ছুড়লেন, তা তোর কথা কই মন ধান হইছে? আল্লাহর রহমতে ভালোই হইছে। আমার কাছে 5-6 মন বেচা দে, যত দাম তার থেকে না হয় বেশি দিলাম। এইবার আর ধান বেচবো না, ধান বিক্রিতে বহুত লস হয়ে যায়। তাইলে কি করবি? এমনি আর কতদিন ব্যবসা করবো? কয়দিন আগে ধানের মিল খুলছি। ভালা কাম করছস। ডিলার পাইছস? না পাইলে আমারে কইস। হ পাইছি, গত বছর আড়তে গিয়া পরিচয় হইছে, সেইখান থেইকাই আর কি এই ব্যবসায়ের বুদ্ধি আইলো। তোর চাচারা জানে? না, জমি আমার, ফসল আর পয়সাও আমার। ওরা জানবো কেমনে? ব্যবসা ভালো কইরা দাঁড়াক, তারপর এমনি এমনিই জানবো। টেহা পয়সা লাগলে আমারে কইস, আমি সবসময় আসি। সুদ ছাড়া দিতে চাইলে কইয়েন। না রে ভাই, লস হইয়া যাইব। বাচ্চা আসি তো এইটার উপরে। সুদ হারাম, কত কিছুই তো হারাম। যেই তামাক খাস ওইটাও হারাম। মানে কয়জন? উত্তর দিল না নাজির। হেলান দিয়ে বলল, কম দামে ব্যবহার করা পিকআপ লাগবো 2টা। আপাতত হাতে টেহা কম, খোঁজ থাকলে দিয়েন। খোঁজ তো নাই, তাও তোর জন্য দেখ মনে। একটু থেমে পুনরায় জিজ্ঞেস করলেন, নৌসাদের কি খবর? লেখাপড়া শেষ হয় নাই? চাকরি বাকরি কিছু করে? না, এখনই কি এর, আরও 1-1.5 বছর লাগবো মনে হয়। খরচপাতি সব তুই দেস নাকি নিজেও কিছু করে? আমি ছাড়া আর কেডাই দিব? বাপের কামাই নাই, অসুখ্যা মানুষ, তার পিছনেই কত খরচ লাগে। ওই তো লেখাপড়া কইরা করব কি? গ্রামের চইল্লা আইতে ক, খেতে খামারে কামে লাগাইয়া দে। তোর ঠেকা পড়ছে খরচ চালানোর? আমি তো পড়তেই পারলাম না, ওই পড়তাছে যখন পড়ুক, লেখাপড়ায় ভালো আছে। কোনো লাভ নাই, বাপের এই শিক্ষিত পোলারা দেখে না, আর তুই তো ভাই। কত দেখলাম, চাকরি বাকরি পাইয়া তোর মুই তো মারব না। তাই সময় থাকতে থাকতে নিজের লাইগা সঞ্চয় কর। দুনিয়াতে কেউ কারো না নাজির। একলা আইসি, একলাই যাইতে হবে। মাঝখানে দুনিয়ার জীবনে যেগুলোর লগে দেখা হয় সব কটাই হারামজাদা। বন্ধু বান্ধব, ভাই বোন, সন্তান, কেউ আপন না। এরা আমগো জীবনে আসে পুটকি মারা দেওয়ার লাগিয়া। বড় করার দায়িত্ব করছস, এবার তারে বল নিজের রাস্তা নিজে দেখা নিত। নাজির নীরব শ্রোতার মতো সেসব শুধু শুনল। গত কয়েক বছর ধরে এসব শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই এখন আর তার মস্তিষ্কে কথাগুলো প্রভাব ফেলতে পারে না। হঠাৎ করেই আকাশটা গর্জে উঠল। ওপাশ থেকে ভেসে এলো জেলেদের আহাজারি। আকাশ ফুঁড়ে ঝুমঝুম বৃষ্টি নামার জন্য দোয়া চেয়ে হাত তুলল রবির নিকট। বৈশাখে গ্রামের মানুষ ব্যস্ততা থাকে একটু বেশি।
বিশেষ করে যাদের ধানের জমি আছে তাদের ব্যস্ততা আকাশচুম্বী। কাক ডাকা ভুঁড়ে দৈত্যের মুখর মতো বিশালকৃতির 8টি চুলায় ধান ভর্তি হাঁড়ি চেপেছে। পরপর 4 বার সেসব ধান সিদ্ধ করতে করতে বেলা বেড়ে ধরণীতে বেড়েছে রোদের উত্তাপ। রাতে আকাশ গর্জে উঠলেও বৃষ্টি আর নামেনি। পানির অভাবে গাছগাছালি কেমন যেন ঝিমিয়ে পড়েছে। রাতটা সামাদ মিয়ার ট্রলারেই কাটিয়ে কাক ডাকা ভুঁড়ে গ্রামে ফিরে এসেছে নাজির। তবে বাড়িতে এখনও সে যায়নি। বাজারে নাস্তা সেরে ডিপকল থেকে পানি তুলে সোজা চলে এসেছে তার সবজি চাষের জমিতে। কিন্তু সামনে এগোতে গিয়েও এগোলো না। আচমকা থেমে দাঁড়ালো পথিমধ্যে। দৃষ্টিগোচর হলো অদূরে ক্ষেত থেকে বেগুন তোলা একটি মেয়েকে। নাজির কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে, তারপর দ্রুত গতিতে এগিয়ে এসে দাঁড়ায় পাশে। কিন্তু মেয়েটি যেন তার উপস্থিতি টের পেল না। পরনে চাপা সালোয়ার কামিজ, মাথায় ওড়না, মাটি মাখা হাতে সে তুলে যাচ্ছে একের পর এক কালো কুচকুচে বেগুন। নাজিরের স্বাভাবিক মুখখানা হঠাৎ করে কঠিন হয়ে উঠল। ব্রু কুচকে রাগত সরে ধমক দিয়ে বলল, এই সেরি, এই বেগুন তুলোস কেন? দিন দুপুরে আমার খেতে চুরি? বল্টু, ওই বল্টু, আমার বেতের লাঠিটা নিয়ে আয় তো। মিল্টন আশেপাশে কোথাও নেই, তবু বই দেখানোর জন্যই হয়তো তাকে ডাকলো নাজির। মেয়েটি ধীর মাথা তুলে একবার তাকালো নাজিরের দিকে, তারপর চোখ নামিয়ে নিল। কাজ জারি রেখে তীব্রত কণ্ঠে বলল, চুরি? আমি কই না তো। নিজেদের জমিতে আবার চুরি করে কিভাবে? নাজির এক মুহূর্তের জন্য থমকে গেল। ব্যবহার বদলে অবাক হয়ে বলল, নিজেকে জমি? কই, আমি তো তোমারে চিনি না। পরপর আবারও কণ্ঠস্বরে কাঠিন্য ভর করল, বেগুন চুরি করতে আইয়া এখন আমার জমি হাতানোর মতলব? দেখা তো এই গ্রামের মাইয়া মনে হয় না। কথাবার্তায়ও যেন অন্য টান। গ্রামের হইলে আলবাত আমি চিনতাম। নাম কি? বাপের নাম কি? বাড়ি কই? তাড়াতাড়ি কও, না হইলে কিন্তু বট গাছের লগে বাইন্দা রাখমু। মেয়েটির মুখশ্রীতে একবার দেখা দিল আতঙ্ক। দুরু দুরু বুকে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজল। নাজির ভাবল হয়তো পলানোর পথ খুঁজছে মেয়েটা। তাই হাতের বালতিটা মাটিতে রেখে 2 হাত ছড়িয়ে পথ আগলে দাঁড়ালো সে। মেয়েটির সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল কয়েক পা। চোখে ভয় থাকলেও তার কণ্ঠস্বর দৃঢ়, আমি এই গ্রামেরই মেয়ে, এই জমিটাও আমাদেরই, আমার দাদার। নাম কি দাদার? কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পেল না সে। পেছন থেকে চেঁচিয়ে ডেকে উঠল সে, এই মিছরি, ওইখানে কি করস? চইল্লা আয় এইদিকে। সেই কণ্ঠস্বরে নাজিরও পিছনে ফিরে তাকালো, দেখলো মাসুদ দাঁড়িয়ে। এবার কিছুটা হলেও ব্যাপারটা আন্দাজ করতে পারল নাজির। হালকা অবহেলায় বলল, ও আকবরের নাতনি। মেয়েটি যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ তার হাত থেকে একটি বেগুন টেনে ধরল নাজির। মাসুমের মতোই গলা চড়িয়ে বলল, এটা আবার কোন পক্ষের, কার মাইয়া? উত্তর দিতে ইচ্ছে করল না মাসুমের, তবুও বলল, আমার বোন। কেমন বোন? আমি চিনি না কেন? আপন মায়ের পেটের একমাত্র বোন। ভারী অবাক হলো নাজির। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ওই যে নাক দিয়া হিঙ্গিল পড়তো মাইয়াডার, ওমা এত ডাঙর হয়ে গেছে। বিস্ফোরিত নেত্রে তাকালো মিছরি, ভারী লজ্জা পেল যেন। মাসিম পুনরায় তাগাদা দিল, তোরে চইল্লা আইতে কইছি না, এখনো দাঁড়াই আসস কেন? নাজির বলল, বোনরে আমার জমিতে বেগুন চুরি করতে পাঠাইয়া এখন আবার চইল্লা যাওয়ার পায়তারা দিতাছস? এত সহজ বেগুনের ক্ষতিপূরণ কেডাই দিব? মাসুম এগিয়ে আসছিল, তখনই নাজির ধমকালো, এক পা আগাইলেই পা ভাঙ্গা রাইখা দিমু। আমার জমিতে খারাপ মানুষ ঢোকা নিষেধ। তুই ভালা মানুষ? হ। ওই মিস্ত্রি, হ্যাগো বেগুন ছিঁড়ছস কেন? বড় চাচি তো বলল ক্ষেত থেকে বেগুন নিয়ে আয়, ভর্তা বানাবো। তাই তো সুজাতাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কিন্তু উনি বলছেন এটা নাকি ওনাদের ক্ষেত। ঠিকই বলছে, এটা না আমাকে ক্ষেত, হইতাছে ওই পাশেরটা। আঙুল তাক করে দেখালো মাসুম। নাজিরের ক্ষেতের বিপরীত পাশের ক্ষেতটাই আকবর মিয়ার। দীর্ঘদিন গ্রামে না থাকায় বিভ্রান্ত হয়েছিল মিস্ত্রি, তাই আবারও লজ্জা আর অপরাধবোধ ঘিরে ধরল তাকে। আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি জানতাম না। নাজির বিড়বিড় করল, দাদার মতনই সব কয়টাই ধান্দাবাজ বাটপার। লুঙ্গির ভাঁজ থেকে টাকা বের করে মাসুম বলল, ওর মতো মগার কাছে মাফ চাইতে হইব না। এই নে ধর তোর বেগুনের দাম। নাজির টাকাটা নিল না, কিছুটা অহংকার করেই বলল, শত্রুঘর টেহা নাজির শাহ নিব, ভাবলি কেমনে? বলেই হাত থেকে রেখে দিল সব কয়টা বেগুন। বলতে গেলে এক প্রকার কেড়েই নিল। সেগুলো একপাশে ঘাসের উপর রেখে বালতি নিয়ে ক্ষেতের পানি দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল, বোন নিয়া সামনে থেকে দূর হ। মিশ্রি মাঝখানে বিপাকে পড়ল। ফেলফেল নয়নে অপরিচিত লোকটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরে স্থির করে বড় ভাইয়ের মুখ পানে।
মাসুম অযথা তর্ক বা ঝামেলা জড়াতে চাইল না, তাই ইশারায় চলে আসতে বলল। নিজেদের ক্ষেত থেকে বেগুন তুলতে গিয়ে দেখা পেয়ে গেল সুজাতার। মেয়েটা আইসক্রিম খেতে খেতে অপর হাতে ধরা বাকি 3টা আইসক্রিম দেখিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, 1 টাকার 4টা আইসক্রিম পেয়েছি ফুপু। তখন আইসক্রিমের ঢাকনার শব্দ শুনেই সে ফুফুকে রেখে দৌড়ে দিল। তাই কথাটায় খুশি হলো না মিশ্রি, বরং চোখ রাঙালো। বাড়িতে ফিরেই যেন তুলকালাম কাণ্ড বাঁধল আজ। এই মেয়ের জন্যই তো অন্যের থেকে চোর অপবাদ শুনতে হয়েছে তাকে।